আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান পর্বের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বাছাই করে অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার মতো অনুধাবন হিসেবেও আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে আসো আমরা কোশ্চেনগুলো পড়ি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার বোঝার চেষ্টা করি। প্রথম কোশ্চেন দেখো কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ব্যাখ্যা করো, অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপটা কেন হয় এটা নিয়ে মূলত আমাদেরকে এখানে কথা বলতে বলা হয়েছে। সো আমি এখন যাচ্ছি সেই অ্যান্সার অংশে, অ্যান্সার প্যাটার্ন কি হবে আর কি। আচ্ছা খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া আসলে কি হয়? আমরা অনুসমূহের মধ্যে বন্ধন ভাঙে আবার নতুন করে বন্ধন তৈরি হয়। ফর এক্সাম্পল যদি তুমি এইভাবে চিন্তা করো যে ধরো সোডিয়াম ক্লোরাইড আছে আর এই পাশে আছে হচ্ছে HCl, তাহলে কি হবে? এদের বন্ধন ভাঙবে, এদেরও বন্ধন ভাঙবে, ভেঙে এই সোডিয়াম যাবে কিন্তু Cl এর সাথে, তাহলে এখানে আবার নতুন করে বন্ধন তৈরি হলো। তো ব্যাপারটা এরকম যে তুমি যখন বন্ধনকে ভেঙে ফেলবা তখন তোমার শক্তি প্রয়োগ করতে হবে, আবার যখন বন্ধন তৈরি হবে তখন ওরা আবার শক্তি উৎপন্ন করবে। অর্থাৎ এক জায়গাতে আমরা এনার্জি ইনপুট দিচ্ছি, আবার এক জায়গা থেকে আমরা এনার্জি আউটপুট হিসেবে পাচ্ছি। তাহলে এই যে মোট শক্তির পরিমাণ, বিক্রিয়কের বন্ধন ভাঙবো, উৎপাদে বন্ধন তৈরি করব, এক জায়গায় আমাকে শক্তি দিতে হবে, আর এক জায়গা থেকে আমি শক্তি পাবো। এই মোট শক্তির হিসাবটা যখন আমি যোগ করব তখন আইদার আমার শক্তিতে আমি লসে থাকবো, লস মানে কি, আমি যতটুকু ইনভেস্ট করছি ওই পরিমাণ শক্তি আমি পাই নাই। আবার কখনো কখনো আমার লাভ হবে, লাভ হবে কখন? যে আমি যতটুকু ইনপুট করেছি বা ইনভেস্ট করেছি তার থেকে বেশি পরিমাণ শক্তি আমি উৎপন্ন করতে পারতেছি। তো এই যে মোট যে হিসাবটা, এই মোট হিসাবটা তোমার ডেলেইজের মান দ্বারা ব্যাখ্যা করা হয়, বা শক্তির পরিবর্তনটাকে ডেলেইজের মান দ্বারা ব্যাখ্যা করা হয়। তো এখানে কিন্তু মূলত ওই কথাগুলোই বলেছে। যে দেখো লাস্ট লাইনটাকে আমরা কি বলতে পারি, যে এ বন্ধন ভাঙা ও গড়ার সর্বমোট যে শক্তির পরিবর্তন হয় তাই বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনের কারণ হিসেবে চিহ্নিত করা যায়। মানে মোট যে শক্তিটা, সেই মোট শক্তির পরিমাণটাই আমরা তাপ শক্তি হিসেবে চিহ্নিত করি। এখন অনেক সময় দেখবো যে এটা ঋণাত্মক হয়, তখন বলে যে না তাপ উৎপাদন হচ্ছে। অনেক সময় এই পরিবর্তনটা ধনাত্মক হয়, তখন বলে যে না তাপ শোষিত হচ্ছে। আচ্ছা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন, আমরা এবার সেকেন্ড কোশ্চেনে যাব। দেখো, প্রশমন বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে কেন ব্যাখ্যা করো। একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পল। এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রশমন বিক্রিয়ায় কি আসে বলতো? অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষার এরা প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো তুমি যাকে অ্যাসিড বলবা তার অবশ্যই একটা কোয়ালিফিকেশন থাকতে হবে যে সে যেন তোমাকে হাইড্রোজেন আয়ন দিতে পারে। কারণ যে তোমাকে হাইড্রোজেন আয়ন দিবে না তুমি তো তাকে অ্যাসিড বলবা না। হাইড্রোজেন আয়ন দিতে পারলেই তাকে আমরা অ্যাসিড বলবো। সেকেন্ড হলো কি, ক্ষার বা ক্ষারক যার কথাই বলো না কেন, সে হয়তো ওইস মূলকও দিতে পারে বা অক্সিজেন আয়নও দিতে পারে, যেটাই হোক না কেন। তো এই যে অ্যাসিড আমাকে হাইড্রোজেন আয়ন দিবে, ক্ষার আমাকে হাইড্রোক্সিল আয়ন দিবে। এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন যখন মিলিত হয়ে পানি তৈরি করবে, এই পানি উৎপন্নের সময় অনেক তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। পানি যখন তৈরি হয়, পানি তো তৈরি হয় প্লাস এখানে আমার তাপ শক্তি আমরা উৎপন্ন করতে পারি। তো এই যে আমরা তাপ শক্তি উৎপন্ন করতে পারতেছি, যার কারণে বলা হয় যে প্রশমন বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে। এখন ধ্রুব কথাটা আসতেছে এই জন্যই, তুমি যে কোনো অ্যাসিডই নাও না কেন, সবল অ্যাসিড হলে সে মাস্টলি তোমাকে হাইড্রোজেন আয়ন দিবে এবং সেটা বেশি পরিমাণে দিবে। সবল ক্ষার হলে সে তোমাকে হাইড্রোক্সিল আয়ন দিবে। তাহলে অ্যাসিড পাল্টালেও আমরা কিন্তু হাইড্রোজেন আয়ন এবং ক্ষার পাল্টালেও হাইড্রোক্সিল আয়নকে আমরা পরিবর্তন করতে পারবো না। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের আমরা কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। তাই আমরা এটাকে বলতে পারি কি, পানি উৎপাদনের সময় এই পরিমাণ তাপ কি হবে, উৎপন্ন হবে। আচ্ছা গেল এটা, নেক্সটে যাচ্ছি। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে আরেকটা কথা, এই যে যেটা বললাম যে অ্যাসিড এবং ক্ষারের এই যেই তাপের মান, সেই তাপের মান কত? তাপের মান হবে ডেলেজ সমান সমান -57.34 কিলোজুল। ডেলেজ সমান সমান -57.34 কিলোজুল। আচ্ছা গেল এটা। আচ্ছা এরপরটা যাচ্ছে, দেখো এরপরটা কি বলছে, যে উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন? পেট্রোলের সাথে ইথানল, সো দুইটা ওয়ার্ডকে মার্ক করা, একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে ইথানল। এখন এই দুইটা জিনিসের মধ্যে আমরা কিন্তু উন্নত দেশে এই পেট্রোলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মিক্সড করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখন এটা কেন হয়? কারণ পেট্রোল একটি ফিক্সড, আমরা যেটাকে বলি যে নন রিনিউয়েবল সোর্স, কি, যেটা একবার ফুরিয়ে গেলে সেটাকে তুমি আর চাইলে ফিরিয়ে আনতে পারবে না। অর্থাৎ আমাদের এই খনিজ সম্পদটা মাটির নিচে পাওয়া যায়, যেটা ফিক্সড,
যেটাকে যদি আমি অপচয় করি বা যেটা যদি বেশি ব্যবহার করি, ওটাকে আমরা চাইলে নিজেরা তৈরি করতে পারবো না। পেট্রোল চাইলে আমি নিজে বানাতে পারবো না, আমাকে অবশ্যই সেটার উপর নির্ভর করতে হবে, খনিজ সম্পদের উপর আমাকে নির্ভর করতে হবে। কিন্তু ইথানলকে তৈরি করা যায় স্টার্চ থেকে, যে খাবারগুলো মানে ভাত, গম, ভুট্টা, আলু, এই জাতীয় খাবারকে আমরা মানে এই জাতীয় বস্তুকে যখন আমরা গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে নিব, তখন এরা কিন্তু সেই মানে ওখান থেকে কনভার্ট হয়ে ইথানল প্রস্তুত হবে। তো এটা চাইলে আমরা আবার রোপণ করতে পারি, এটা চাইলে আমরা আবার কি করতে পারি, লাগাতে পারি, বা আমরা এখান থেকে সোর্স করতে, যদিও সবকিছুর মানে উপরে হচ্ছে সৃষ্টিকর্তা, সে এটা দিবে তারপরেই হবে, কিন্তু বাট এখানে আমাদের হাতে নিজেদের ট্রাই করার ক্ষমতা আছে ইথানলের জন্য। নিজেরা আমরা চাইলে চেষ্টা করতে পারি, লাগাতে পারি, উৎপাদন করতে পারি। কিন্তু পেট্রোল চাইলেও কোনোভাবে তুমি চাইলে নিজে নিজে বাড়াতে পারবে না, তুমি যদি সেখান থেকে কোনো সোর্স না পাও, তোমার নিজের পক্ষে সেটাকে বৃদ্ধি করা সম্ভব নয়। বাট এটাকে চাইলে আমরা এই রিনিউয়েবল সোর্স যেহেতু আমরা এটাকে চাইলে আমরা নতুন করে উৎপাদন করতে পারি। তো দেখো, এই জন্য আমরা যেই ফিক্সড সোর্সটা আছে, সেই ফিক্সড সোর্সটাকে আমরা একটু কমাতে চাই। মানে এটা যদি আমরা বেশি ব্যবহার করি, তাহলে তো একটা সময় ফুরিয়ে যাবে, আমি তো আর পাবো না। তো এই জন্য আমরা জাস্ট ইথানলকে এখানে কাজে লাগাচ্ছি, কারণ আমরা তো ইথানল ডে বাই ডে প্রডিউস করতে পারবো। সো ফলে আমার যেই খনিজ সম্পদ যেটা আছে, খনিজ সম্পদের ব্যবহার কমিয়ে আমরা চেষ্টা করা উচিত, বা চেষ্টা করে উন্নত যে দেশগুলো তারা যেটা রিনিউয়েবল সোর্স, সেই রিনিউয়েবল সোর্স থেকে এটা নিয়ে আসার জন্য। সেই জন্য আসলে মূলত ইথানলকে আমরা জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি পেট্রোলের সাথে মিক্স করে। আচ্ছা, ওকে, গেল এটা। সো আমরা যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। দেখো, এই প্রশ্নগুলো মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, তোমরা ফার্স্টে মূল কনসেপ্টটা বুঝবা। মূল কনসেপ্টটা বুঝলে এক্সামে কিন্তু তুমি লিখতেই পারবা। এখানে এমন না যে তোমাকে হুবাহু এই গাইড ফলো করতে হবে বা এই গাইডের মতো করতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো। ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো। ওকে, তো আমরা এখন এটার ব্যাখ্যা করব। ফটোকেমিক্যাল ধোঁয়া বলতে কি বোঝায়? এই যে যানবাহন থেকে বিভিন্ন গ্যাস সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, তারপরে আরেকটা গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। সো এই যে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস প্লাস সূর্যের আলো, এখন সূর্যের আলোতে এটা একটা ধোঁয়ার মতো সৃষ্টি করে। মানে এই সকল গ্যাসের উপাদানগুলো সূর্যের আলোতে একটা ধোঁয়ার মতো অবস্থা সৃষ্টি করে। যে ধোঁয়ার মতো অবস্থাকে বলা হয় ফটোকেমিক্যাল ধোঁয়া। এই ফটোকেমিক্যাল ধোঁয়ার সবচেয়ে খারাপ দিকটা কি দেখো? খারাপ দিক আমি যেটা বলবো, যে আমাদের এই ধরো ভূপৃষ্ঠের উপরে ওজোন লেয়ার আছে। ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার আমাদেরকে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো এই ওজোন লেয়ারটা আমাদেরকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে বা প্রোটেক্ট দেয় আমাদেরকে। তো এখন এই ফটোকেমিক্যাল ধোঁয়া কি করে? এই লেয়ারটাকে নষ্ট করে দেয়, মানে ধ্বংস করে দেয় আর কি, ধ্বংস করে দেয়। তো ধ্বংস করে দিলে এই লেয়ার, তোমার যে প্রোটেকশন লেয়ারটা তোমার নাই হয়ে যায়, তখন কি সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো আমাদের বিভিন্ন ক্ষতি করতে পারে। তো এই জন্য এই ফটোকেমিক্যাল ধোঁয়া আসলে আমাদের জন্য কোনো পজিটিভ সাইন না, কোনো ভালো কোনো দিক না। তো চেষ্টা করতে হবে যত প্রকার এই গ্যাসগুলোর নিঃসরণ কমানো যায়, কেন সূর্যের আলো তো আর বন্ধ করা যাবে না, সেটা তো পৃথিবীর মানে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আসবে সে। বাট আমরা যদি এই গ্যাসের নির্গমনগুলোকে কমাতে পারি, যতটা প্রকার সম্ভব কমানো যায়, তাহলে আমরা এই ফটোকেমিক্যাল ধোঁয়া তৈরি হবে না। আর তৈরি না হলে আমাদের ওজোন লেয়ার প্রোটেকশন থাকবে, ওজোন লেয়ারটা ভালো থাকবে, ইভেন সেখান থেকে আমরাও ভালো থাকবো। আচ্ছা, এবারে আসো, ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? ইথানলকে জৈব জ্বালানি বলা হয় এর কারণ, ইথানল জাস্ট অন্যান্য জ্বালানিরা কি করে? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ শক্তি উৎপন্ন করে। ইথানল দেখো সেম কাজটা করতে পারে। যদি আমরা ইথানলের বিক্রিয়াটা এখানে দেখিয়ে দেই, তাহলে হয়তো জিনিসটা আর একটু সহজে বুঝতে পারবা। এই যে দেখো, ইথানল, তাহলে আমরা লিখতে পারি C2H5OH, ইথানল প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ শক্তি। এখন ব্যালেন্স করো, এখানে দাও কার্বন দুইটা আছে, সো 2 দাও একটা, আর হাইড্রোজেন আছে 5 আর 1 6, তাহলে এখানে একটা 3 দাও। তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল? 4 আর 3 7, তাহলে এখানে একটা 3 দাও। ব্যাস, তাহলে এই যে দেখো, ইথানল কি করতেছে? ইথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করতে পারতেছে। সো যেহেতু কার্বন ডাইঅক্সাইড তাপ শক্তি উৎপন্ন করতে পারতেছে, যেটা দিয়া মানে অনেক কাজ করা যায়। জৈব জ্বালানি বলতে এইটাই বোঝানো হয় যে আমরা নর্মালি যে পেট্রোল, অকটেন, ডিজেল এই টাইপের জ্বালানি দিয়ে যেই কাজগুলো করতে পারি, উন্নত বিশ্বে কিন্তু এই কাজগুলো ইথানলকে এইভাবেই ব্যবহার করা হয়। তো যার কারণে মানে আমরা এই ইথানলকে এটাকে ব্যবহার করতে পারি।
আচ্ছা, তো গেল এটা। এই যে এখানে কয়েকটা নাম মেনশন করেছে, খনিজ জ্বালানির মতো, অর্থাৎ পেট্রোল, অকটেন, ডিজেল সহ এরকম যে খনিজ জ্বালানিগুলো আছে সেগুলো তুমি চাইলে সেগুলোর মতো করে তুমি চাইলে কল কারখানায় এটা ব্যবহার করতে পারবা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে ইথানল থেকে। সো এই জন্যই মূলত আমরা ইথানলকে জৈব জ্বালানি বলি। আর জৈব বলি কেন? যেহেতু এটা তৈরি হয় উদ্ভিদ, আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে এটা পাই, তো এই জন্য এটাকে জাস্ট জৈব জ্বালানি বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কপার বিদ্যুৎ পরিবাহী ব্যাখ্যা করো। তো আমাদের বিদ্যুৎ পরিবাহী দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কারা? ইলেকট্রনীয় পরিবাহী তারাই যারা ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের মাধ্যমে যারা বিদ্যুৎ পরিবহন করে, এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। এখন দেখো, কপার একটা ধাতু, তাহলে আমরা জানি ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক কি থাকে? ইলেকট্রন থাকে, যারা মুক্ত অবস্থায় চলাচল করতে পারে কোনো একটা ধাতব খণ্ডের মধ্যে। তো কপার যেহেতু ধাতু, তাহলে কপারও সেই মানে কপার ধাতু হচ্ছে এই বৈশিষ্ট্যটা সে মেনটেন করবে, রক্ষা করবে, তাই আমরা কপারকে বলতে পারবো যে কপার বিদ্যুৎ পরিবহন করে। এখানে ওই কথা, আমি যে কথাগুলো বললাম সামারি হিসেবে এটাই বলতেছে যে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো, তার মানে কি? তোমরা জানো যে সকল ধাতুর সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রন থাকে, যেই ইলেকট্রনের উপর ওই ধাতুর আকর্ষণ বলটা অনেক কম। হ্যাঁ, তো এখানে কিন্তু এই যে এই কথাটাই বলা হচ্ছে যে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রন থাকবে। এই মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো কি করবে? দেখো, বিদ্যুৎ পরিবহনের কাজ করবে, বিদ্যুৎ পরিবহনের কাজ করবে। সো কপার ধাতুর মধ্যেও জাস্ট এরকম মুক্ত ইলেকট্রন রয়েছে। তুমি যদি ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে যদি কানেক্ট করো, ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে আস্তে আস্তে কোন দিকে যাবে? মানে নেগেটিভ ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে যাবে। সো এই যে ইলেকট্রনগুলো যে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে, এই প্রবাহিত হয়, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন, ঋণাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আসলে যদি এটারও একটু ব্যাখ্যা দেখিয়ে দেই, মানে মূল থিমটা, এটা কিছুটা ধাতব বন্ধনের সাথে রিলেটেড। তো ধরো এরকম একটা ধাতব খণ্ড তুমি নিয়েছো, তুমি এই পাশে একটা ব্যাটারির পজিটিভ আর এই পাশে তুমি নেগেটিভ নিয়ে আসলা। এখন এই তোমার ধরো কপার আয়ন এখানে আছে, কারণ ইলেকট্রন তো ত্যাগ হয়ে গিয়েছে, এরকম আছে আমার আয়ন রয়েছে, এদের সাথে এই যে মুক্ত ইলেকট্রনগুলো, কপার আয়নের সাথে যে মুক্ত ইলেকট্রনগুলো, এই মুক্ত ইলেকট্রনগুলোই মূলত কি করবে বলতো? এই পজিটিভ প্রান্তের দিকে যাবে, এই দিকে যাবে, তারা এদিকে যাবে। তো আমরা নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে পাঠাচ্ছি ইলেকট্রন, তাহলে বিদ্যুৎ কোন জায়গা থেকে কোন দিকে আসবে? বিদ্যুৎ আসবে বিপরীত ডিরেকশন থেকে, অর্থাৎ ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় মূলত বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তো এই জন্যই আমরা বলতে পারি যে না, কপার ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয় কেন? অ্যানোডকে আমরা কেন জারণ তড়িৎদ্বার বলতে পারি? আচ্ছা আসো, সো এটার অ্যান্সার আমরা কিভাবে দেখাতে পারি? ফার্স্ট অফ অল, অ্যানোডে কে যায়? অ্যানোডে যায় কে? অ্যানোডে যায় হচ্ছে অ্যানায়নরা। দেখো, এখানে চিন্তা করতে হবে, অ্যানোডে কে যায়? অ্যানোডে যায় অ্যানায়নরা। অ্যানায়ন কারা? যাদের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, তারাই হচ্ছে আমার অ্যানায়ন। এখন অ্যানোডে গিয়ে তারা কি চায়? চার্জ মুক্ত হতে চায়, তারা তো আয়ন অবস্থায় আছে, সেই আয়ন অবস্থা থেকে তারা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চায়। সো কি হবে দেখো, Cl মাইনাস তার ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? Cl এ পরিণত হবে। Cl মাইনাস তার ইলেকট্রন ত্যাগ করে Cl এ পরিণত হবে, এবং Cl আর Cl মিলে কি উৎপন্ন করবে? Cl2 বা ক্লোরিন গ্যাস উৎপন্ন করতে পারবে, বা আরো অন্যান্য যেগুলো আছে সেই গ্যাসগুলো তারা উৎপন্ন করতে পারবে। ওকে, তো তাইলে আমরা এখান থেকে এটা দেখালাম। তো এই যে ইলেকট্রন ত্যাগ করতেছে, ইলেকট্রন ত্যাগ করাকে আমরা কি বলি? জারণ বলি। এবং অ্যানায়ন কিন্তু সবসময় ইলেকট্রন ত্যাগই করবে, কেননা তার কাছে এক্সট্রা ইলেকট্রন সে যদি না ছাড়ে, তাহলে তো সে মুক্ত ধাতুতে মুক্ত পরমাণুতে পরিণত হতে পারবে না। এই যে ফ্লোরাইড আয়ন বা ফ্লোরিন আয়ন, এই ফ্লোরিন আয়ন কি ইলেকট্রন না ছাড়লে সে কি এরকম ফ্লোরিন ধাতুতে ফ্লোরিন পরমাণুতে কি মুক্ত হতে পারবে না? তাহলে তাকে অবশ্যই ইলেকট্রন ছাড়তে হবে। ইলেকট্রন না ছাড়লে তারা কখনোই সেরকম মুক্ত পরমাণুতে পরিণত হতে পারবে না, যেহেতু তাদেরকে ইলেকট্রন ছাড়তে বাধ্য করা হচ্ছে। আর আমরা জানি ইলেকট্রন ছাড়া মানে কি বলতো? জারণ বিক্রিয়া সম্পন্ন হওয়া। সেজন্য বলা যায় যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, কারণ সেখানে অ্যানায়নরা যায়। ওকে, সো এখানে দেখো এই কথাটাই বলা হচ্ছে। তো তোমরা চাইলে এখানে অন্য একটা পরমাণু থেকেও এক্সাম্পল দিতে পারো, যে কোনো পরমাণু এখান থেকে আমরা চাইলে এরকম দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে, যে এজি থেকে এজি প্লাস তড়িৎদ্বার কি? আচ্ছা, তো আমরা এখন এটা বুঝবো, এটাতে আসলে এই সিম্বলটাতে আসলে কি বুঝে। দেখো, এটা একটা সুন্দর একটা মিনিং রয়েছে। সবার আগে যে থাকবে, আচ্ছা এটাকে আমি এভাবে দেখাই, তাহলে আরেকটু বেটার বোঝা যাবে। আচ্ছা দেখো, এখানে এরকম বলছে যে এজি থেকে এজি প্লাস হইছে, তাইলে ফার্স্ট অফ অল এটা একটা তড়িৎদ্বার। কি তড়িৎদ্বার? এজি কি?
ধাতু, আর এজি প্লাস কি ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার, মানে ধাতু থেকে ধাতব আয়ন হয়েছে আর কি, আমরা এটাই বলতে পারি। এখন ধাতু থেকে ধাতব আয়ন হয়েছে এটা দ্বারা বোঝানো হয়, মনে রাখবা বাম পাশে যে থাকবে তা এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, আর ডান পাশে যে থাকবে সেটা হচ্ছে সর্বশেষ অবস্থা। অর্থাৎ শুরুতে যেটা ছিল সেটা লিখি আমরা বাম পাশে, শেষে যেটা লিখি সেটা লিখি আমরা ডান পাশে। তাহলে বোঝাচ্ছে যে কোনো একটা সিলভার পরমাণু সিলভার থেকে সিলভার প্লাস হয়েছে, তাহলে বলো তো সিলভার থেকে যদি কেউ সিলভার প্লাস হইতে চায় তখন তার কি করতে হবে, তখন তার ইলেকট্রন ত্যাগ করতে হবে। আর ইলেকট্রন ত্যাগ করাকে আমরা কি বলি, জারণ। তাহলে এজি থেকে বা সিলভার থেকে যে সিলভার প্লাস আয়ন হলো এটা তাহলে কি তড়িৎদ্বার হতে পারবে, এটা হতে পারবে জারণ তড়িৎদ্বার। এটা জারণ তড়িৎদ্বার হতে মানে জারণ তড়িৎদ্বারও বলা যায়, বা এখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এটাও বলতে পারবা। তবে সব থেকে ভালো যে ফার্স্টে আমরা এটার ব্যাখ্যা এই কথাগুলো বলবো যে এখানে সিলভার থেকে সিলভার আয়ন এটাকে আমরা ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার বলতে পারি। এটি মূলত একটি জারণ তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, কেননা সিলভার পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে তো সে তো সিলভার প্লাসে পরিণত হতে পারবে না। তাই এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো জারণ তড়িৎদ্বার, মানে ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার, যেখানে মূলত জারণ বিক্রিয়া আছে, জারণ বিক্রিয়া লিখি আমি, যেখানে মূলত জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। এখানে কি বিক্রিয়া সম্পন্ন হবে, জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা গেল এটা, হ্যাঁ এটা তুমি চাইলে জারণ তড়িৎদ্বারে বলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে আসো, এটা কিন্তু অনেকবার এসেছে, দেখো এটা এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বারবার আসে। এই দেখতেই পাচ্ছ, লিস্ট দেখতে পাচ্ছ, যশোর বোর্ড 24, 25, 20 তিনবারে আসছে যশোর বোর্ডে। তো এখন এটা কি যে গ্যালভানিক কোষে আমরা লবণ সেতু ব্যবহার করি কেন। তো তোমাদের পাশে কিন্তু দেখো অনেকগুলো নাম লিখে দিছি, এটা কি বলতো, গ্যালভানিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, ড্যানিয়েল কোষ, ভোল্টাইক কোষ, মানে একটা কোষেরই চারটা নাম। ঠিক আছে, একটা কোষেরই চারটা নাম, অনেক সময় হয় না যে একই পার্সন চারটা নাম, তো সেইভাবে আর কি একই কোষের চারটা নাম যে কোনো নামেই আসতে পারে। জানতে চাচ্ছে কিন্তু এখানে একটা জিনিস যে লবণ সেতু ব্যবহার করা হয় কেন। তো লবণ সেতু কেন ব্যবহার করি, এইটা আমরা একটা শর্টকাট একটা ওয়ার্ড মনে রাখি, যে ওয়ার্ডটা হচ্ছে ভেনিস। ঠিক আছে, তো এই ওয়ার্ডটা মনে রাখবা, তাহলে খুব সুন্দরে মনে রাখতে পারবে। ভেনিস ইতালির একটা শহর, খুব সুন্দর একটা শহর। তাহলে ভেনিসের তিনটা বর্ণ ভ, ন আর স তোমাকে তিনটা জিনিস মনে রাখতে সাহায্য করবে। ভতে কি করে লবণ সেতু মনে রাখবা, ভতে হচ্ছে লবণ সেতু ভারসাম্য রক্ষা করে, ভতে ভারসাম্য রক্ষা করে লবণ সেতু। আচ্ছা নতে কি, নতে হচ্ছে তড়িৎ, নতে বলতে মূলত নিরপেক্ষতা বোঝায়। সো কিসের নিরপেক্ষতা, তড়িৎ নিরপেক্ষতা, তড়িৎ নিরপেক্ষতা সে বজায় রাখে। ঠিক আছে, তড়িৎ নিরপেক্ষতা সে বজায় রাখতেছে আর কি, মানে মানে আমরা যে গ্যালভানিক কোষের মূল উদ্দেশ্য কি বলতো, বিদ্যুৎ উৎপাদন করা, বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। সো আমরা যেন সেই বিদ্যুৎ উৎপাদনটা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে, যেন একদম সেটা বোঝায়। আর সতে সংযোগ স্থাপন করে, কোথায়, দুইটা দ্রবণের মধ্যে, দুইটা দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে। সো এই মূলত তিনটা কাজ। তোমরা তোমরা তো জানো যে লবণ সেতু এরকম থাকে, এই যে এরকম একটা পার্ট, এরকম একটা পার্ট লবণ সেতু। আসলে এই লবণ সেতু তিনটা কাজ করে। নাম্বার 1 দুইটা দ্রবণের মধ্যে সে একটা কানেক্টিভিটি তৈরি করতেছে, আর নাম্বার 2 তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। আমরা যে ইলেকট্রন প্রবাহ করার মাধ্যমে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব এটা যেন বন্ধ না হয়ে যায়, এই জন্য সে কাজ করে। আর 3 নাম্বার হচ্ছে ভারসাম্য রক্ষা করে। কিসের ভারসাম্য রক্ষা করে, আয়নের ভারসাম্য রক্ষা করে। গ্যালভানিক কোষ যখন হয়, মানে গ্যালভানিক কোষে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন দেখবা যে এই অ্যানোড তড়িৎদ্বারে পজিটিভ আয়ন বেড়ে যায়, ক্যাথোড তড়িৎদ্বারে তোমার নেগেটিভ আয়ন বেড়ে যায়। সো এই যে পজিটিভ আয়ন বেড়ে যাচ্ছে, নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে, এইটাকে ব্যালেন্স করে কে, লবণ সেতু। সো এই তিনটে কাজ সুন্দর মতো যদি লিখে দিতে পারো, আশা করতেছি লবণ সেতুর প্রশ্নের অ্যান্সার ফুলফিল হয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রশ্ন কি, শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর কাজ কি। তো দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, তার মানে বুঝতেই পারতেছো যে এটা তোমাদের সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, পড়তে হবে অনেক ভালো করে। এবার আসে আমি মূল কাজটা বলে দেই। শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি করে, জারক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, জারক হিসেবে কাজ করে। আচ্ছা এখন জারক হিসেবে যে কাজ করবে তার প্রমাণটা কি, তার প্রমাণ হচ্ছে, খেয়াল করো, এই হচ্ছে আমার শুষ্ক কোষের নিট বিক্রিয়া, অর্থাৎ মানে শুষ্ক কোষের যে বিক্রিয়াগুলো হয়, জারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়াকে সমন্বয় করে অর্থাৎ ফাইনালি যে ইকুয়েশনটা আমরা দাঁড় করাই, সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, 2 মোল অ্যামোনিয়াম আয়ন, 2 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ইলেকট্রন, অ্যামোনিয়া, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। এবারে আসো আমরা বিক্রিয়ক ম্যাঙ্গানিজ এবং উৎপাদ ম্যাঙ্গানিজের দিকে একটু তাকাই। দেখো বিক্রিয়কের ম্যাঙ্গানিজের জারণমান +4, যেহেতু দুইটা অক্সিজেন, আমরা জানি অক্সিজেনের জারণমান -2, তাহলে দুইটা অক্সিজেন -2 -2, এভাবে চিন্তা করো, দুইটা অক্সিজেন -2 × 2, তার মানে কত তৈরি করে, -4 তৈরি করে। তাহলে ম্যাঙ্গানিজের কি +4 তৈরি করতে হবে, মোট জারণমান যদি 0 করতে চাই তাহলে ম্যাঙ্গানিজের জারণমান এখানে +4। আবার এখানে ম্যাঙ্গানিজের জারণমান +3, যেহেতু তিনটা অক্সিজেন
তার মানে 3টা অক্সিজেন মানে কত -2 × 3, তাহলে কত হচ্ছে -6, তাহলে -6, তাহলে ওর কত হতে হবে +6, তার মানে এখানে +3 হচ্ছে জারণ মান। তাহলে +4 থেকে সে +3 হয়েছে, তাহলে কি করছে, সে ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে কি পদার্থ বলা হয়, জারক পদার্থ বলা হয়। তো এখানে বলতে পারো যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে কি করতেছে, জারক পদার্থ হিসেবে কাজ করতেছে। সো এই যে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, আমরা জানি যে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, কার্বন দণ্ড অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন পরিবহন করে। সো এই টাইপের কথাবার্তা লিখে দিতে হবে, বাট এইটা হচ্ছে তার মূল ভূমিকা, যে সে একটি জারক পদার্থ হিসেবে কাজ করতেছে কোথায়, শুষ্ক কোষে। ওকে ফাইন। সো আশা করতেছি আমরা এই প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো, আচ্ছা, এর পরবর্তী বিক্রিয়ার পরবর্তী কোশ্চেন হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলতে কি বুঝো। ওকে, সো এই চেইন, ফার্স্ট অফ অল নিউক্লিয়ার দ্বারা বোঝানো হয় যে যেই বিক্রিয়াটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটে। আর আরেকটা কথা হচ্ছে যে চেইন বলতে কি বোঝানো হয় বলো তো। চেইন মানে কি, চেইন মানে একটা লম্বা শিকল, যে শিকলটা কি অনেক লম্বা, শেষ হয় না আর কি। তো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলতে বোঝানো হয় যেই বিক্রিয়া নিউক্লিয়াসকে কেন্দ্র করে হয় এবং যেই বিক্রিয়ার জন্য তোমাকে আর এক্সট্রা কোনো শক্তি দিতে হবে না, ওরাই নিজেরা শক্তি উৎপন্ন করে বিক্রিয়া সম্পন্ন করতে পারবে, সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলতে পারি। সো সহজ হিসাব, যে বিক্রিয়া সম্পন্ন করার জন্য বা যেই বিক্রিয়া চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে, তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে। সো আমরা জানি যে ইউরেনিয়ামকে, খেয়াল করো, ইউরেনিয়াম 235কে যখন আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, নিউট্রন কণা দ্বারা আঘাত করি, তখন কিন্তু সেখান থেকে এরকম দেখো বেরিয়াম, ক্রিপ্টন তৈরি হয় এবং আরো 3টা নিউট্রন কণা উৎপন্ন হয়। তো তোমার যে পরবর্তী ইউরেনিয়ামকে তুমি যে আঘাত করবা, সেজন্য তোমার এই নিউট্রন কণাগুলাই কি, সেজন্য ভূমিকা পালন করে। তো জাস্ট যদি এটাকে একটা স্যাম্পল হিসেবে আমি দেখাতে চাই, তাহলে এরকম দেখাতে হবে যে ধরো এটা একটা ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম আছে, তুমি নিউট্রন কণা দ্বারা আঘাত করলা, নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কি হবে, Ba ক্রিপ্টন এবং আরো 3টা নিউট্রন কণা, আরো 3টা নিউট্রন কণা, এবং এই নিউট্রন কণাগুলো গিয়েই কিন্তু আবার সে আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে, ও গিয়ে আবার আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে, ও গিয়ে আবার আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে। সো দেখো, আমার যে বিক্রিয়াটা সচল রাখার জন্য যে নিউট্রন কণা, মানে গতিশীল নিউট্রন কণার প্রয়োজন হয়, এটা কিন্তু দেখো আমি একবার জাস্ট বিক্রিয়াটা স্টার্ট করে দেব, এই বিক্রিয়াটা চলমান থাকবে, চালু থাকবে আর কি। সো এই কথাটাই মূলত এখানে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলতে কি বোঝায়, যে বিক্রিয়া সচল থাকে, যে বিক্রিয়া অফ হয় না বা থামে না। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, হাইড্রোজেন ফুয়েল সেলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ব্যাখ্যা করো। আচ্ছা, সো আসো এটার ব্যাখ্যাটা কিভাবে করা যায়। দেখো, হাইড্রোজেন ফুয়েল সেলে মূলত হাইড্রোজেন গ্যাস এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কোনো ক্ষার ব্যবহার করা হয়, ক্ষার। এবার খেয়াল করো, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি, তাহলে সেখান থেকে আমরা কি পাই বলতো, আমরা পাবো হচ্ছে পটাশিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, পটাশিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। তো এখন যে জিনিসটা হবে, দেখো অ্যানোডের জারণ বিক্রিয়া, হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন গ্যাস, এই যে 4টা হাইড্রোক্সিল আয়ন মূলক পাচ্ছি এখান থেকে, এই 4টা হাইড্রোক্সিল মূলকের সংস্পর্শে এসে 4 অণু পানি তৈরি করবে। এখন 4 অণু পানি তৈরি করবে, কিন্তু এখানে একটা ব্যাপার একটু ফলো করো তো। আচ্ছা, আমি বিক্রিয়াকে যদি একটু ভেঙে দেখাই তাহলে আরেকটু সুবিধা হবে হয়তো। দেখো, আচ্ছা, তো এইভাবে চিন্তা করো, KOH কে আমরা ভাঙলে কি পাবো, 4K প্লাস 4OH মাইনাস। এখন তুমি এভাবে চিন্তা করো, 4OH মাইনাস মানে কি, 4টা হাইড্রোক্সিল মূলক সবার একটা করে ইলেকট্রন বেশি, সেখান থেকে তুমি 4টা ইলেকট্রন বাদ দিলে তুমি কি পাবা, 3 পাবা 4OH, মানে 4টা অক্সিজেন পরমাণু, 4টা হাইড্রোজেন পরমাণু। যদিও এরকম কখনো থাকা সম্ভব না, আমি জাস্ট এই কাহিনীটি তোমাদেরকে বোঝাচ্ছি। এবার তুমি এর সাথে কি করো, 2 অণু হাইড্রোজেন যুক্ত করে দাও, হাইড্রোজেন যুক্ত করে দাও, ফলে তোমার কি হবে, ফলে তোমার 4 অণু পানি তৈরি হবে। এই যে দেখো, পানি তৈরি করলাম। তাহলে এখানে জারণ বিক্রিয়া হয়, আমরা বলি এটাকে জারণ বিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে, এই জন্য এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। সো এইটাই কিন্তু আমাদের এই ফার্স্ট লাইনটা বোঝাচ্ছে। দেখো, অ্যানোডের জারণ বিক্রিয়া, হাইড্রোজেন 2 অণু হাইড্রোজেন 4টা হাইড্রোক্সিল মূলক বিক্রিয়া করে 4 অণু পানি প্লাস 4টা ইলেকট্রন এখানে তারা তৈরি করলো, মানে এই মাইনাস ইলেকট্রনটাকে জাস্ট ওই পাশে দেখাচ্ছি, এই জন্য সেটা প্লাস ইলেকট্রন হয়ে গেছে। ওকে, এবারে আসো আমরা যেই কাজটা করতে পারি, অক্সিজেন এবং হাইড্রোজেন, মানে অক্সিজেন এবং 2 অণু পানি, অক্সিজেন এবং 2 অণু পানি, এরা কি করবে, ইলেকট্রন গ্রহণ করে 4টা OH তৈরি করবে। তো দেখো, আমরা এখন বিজারণ বিক্রিয়াটা দেখাই, যে অক্সিজেন প্লাস 2 অণু পানি, তাহলে অক্সিজেন এবং 2 অণু পানি প্লাস 4টা ইলেকট্রন, খেয়াল করো,
4টি ইলেকট্রন। তাহলে মোট আমার কাছে অক্সিজেন হলো কয়টা? মোট আমার কাছে অক্সিজেন আছে 2 অণু পানি হবে। মোট আমার কাছে অক্সিজেন কিন্তু 4টা। এই পাশে আছে 2টা, এই পাশে আছে 2টা। তুমি একটা কাজ করো, 4টা অক্সিজেন লেখো। তোমার কাছে হাইড্রোজেন কয়টা? 4টা। এই যে দেখো 2 2 4। তোমার কাছে হাইড্রোজেনও 4টা। সো অক্সিজেন 4টা, হাইড্রোজেন 4টা। ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক ছিল। বাট যেহেতু তুমি 4টি ইলেকট্রন প্লাস দিয়েছো, তার মানে তো অবশ্যই এতে 4টি ইলেকট্রন বেশি থাকবে। সো ক্যাথোডের বিজারণ বিক্রিয়াতে আমরা অক্সিজেন গ্যাস এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে আমরা সেখান থেকে 4টা OH মাইনাস তৈরি করতে পারি, যেখানে আমার বিজারণ বিক্রিয়া হচ্ছে, কারণ এই দেখো ইলেকট্রন এখানে গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডের জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়া হচ্ছে, এই যে অ্যানোডের জারণ বিক্রিয়া ইলেকট্রন ছাড়া হচ্ছে, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে। এবং এই 4টা OH মূলক শুরুতে দেখো, ওই যে আমরা পটাশিয়ামকে ভেঙে 4টা OH মূলক নিয়ে আসছিলাম, এই ঘাটতিটা সে ফিল আপ করবে। এই যে পটাশিয়ামকে ভেঙে এই যে এই যেটা আমি নিয়ে আসছিলাম সেটাকে আমি পুনরায় আবার আগের জায়গায় ফিরিয়ে দিলাম। তাহলে মাঝখানে আমি তাহলে কি করতে পারলাম? মাঝখানে আমি ইলেকট্রন ট্রান্সফার করতে পারলাম। মূল জিনিস যেটা সেইটা মানে যেটা যেভাবে ছিল সে সেভাবেই আছে, বাট মাঝখানে আমি ইলেকট্রনটা ট্রান্সফার করতে পারলাম এক জায়গা থেকে আরেক জায়গায়। তো তাইলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার ফলে ইলেকট্রন আদান প্রদান হবে, এবং এই ইলেকট্রন আদান প্রদান হয়েই কিন্তু কি তৈরি হবে? ইলেকট্রন আদান প্রদান হয়েই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, বা অন্যান্য যে কোনো কাজ, মানে যেটা আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলে যেটা দরকার হয়, তাহলে এভাবেই সে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবে। তো এই ব্যাখ্যাটাকে যদি লিখে দাও, তাহলে আশা করছি তোমাদের 2 মার্কস বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য যতটুকু অ্যান্সার দরকার সেটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আমরা 2টা পর্ব নেব। তো এই ফার্স্ট পর্বটা আমি এখানেই শেষ করতেছি। আশা করতেছি ফার্স্ট পর্বের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো আল্লাহ হাফেজ।